আজ আমাদের মূল আলোচনা ইন্ডিয়ান হিস্ট্রির একটা পার্ট, জেমস প্রিন্সেপ। কিন্তু সেই অঙ্গকে জানতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই ইন্ডিয়ান কন্টেম্পোরারি হিস্ট্রির শিকড় কোথায়, হোয়ার ইজ দ্য রুট, এবং আমরা যে সন্ধান পেয়েছি সেগুলো আমাদের কাছে এলো কিভাবে। আজ সেই আলোচনা সাপেক্ষে বলতে গেলে উঠে আসে অনেক কথা। কারা শুরু করলো সেই কাজ, কোত্থেকে পাওয়া গেল, বা সেই সীমাকাল বা সেই সময়কালের ডিফারেন্সিয়েশন। সেখান থেকে শুরু করে আমরা আমাদের ইন্ডিয়ান কন্টেম্পোরারি হিস্ট্রিকে যখন দুটো ভাগে ভাগ করি, যেখানে প্রি মুসলিম পিরিয়ড আর পোস্ট মুসলিম পিরিয়ড রয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রি মুসলিম পিরিয়ডের যে সম্পূর্ণ ধারণাটা আমরা পেয়ে থাকি, সেটা আর্কিওলজিস্টদের এক্সকাভেশন বা খনন কার্য বা উদ্ধার কার্যের মাধ্যমে সম্পূর্ণটা পাওয়া। সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে যে হিস্ট্রি আমাদের কাছে আসে ইন আ নোটেড ফরম্যাট, সেই হিস্ট্রি সাথে বর্তমান জিওগ্রাফির অ্যাকিউরেসি মিলতে অনেকটা দ্বিধাবোধ করে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেই একই হিস্ট্রির একটা স্পেসিফিক পার্ট, যেটা কাশ্মীরের ওপর লিখিত ছিল, একমাত্র সেই জিনিসটাই তার সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল অ্যাকিউরেসি বজায় রাখতে পারে। পরবর্তীকালে এই সম্পূর্ণ জিনিস নিয়েই একটা হইচই ওঠে। সকলের চেনামুখ ফিরোজ শাহ তুগলক। সালটা 1351 থেকে 1388, 1351 to 1388 সালটা ফিরোজ শাহ তুগলকের সময়কাল। ফিরোজ শাহ তুগলক সর্বপ্রথম চেষ্টা করেন সেই হিস্ট্রিগুলো যেগুলো চাপা পড়ে গেছে সময়ের নিরিখে, সময়ের চাপে, ধ্বংসবশেষের নিচে, সেইখান থেকে কিছু তুলে এনে সমাজের কাছে তুলে ধরা। তার মূল উদ্দেশ্য ছিল অশোকান পিলার বলতে সেই ইনস্ক্রাইবড পিলারগুলো, যেখানে অনেক শ্রুতি বা অন্যান্য জিনিস লেখা ছিল সম্পূর্ণ একটা আলাদা ভাষায়, সেইগুলোর পুনরুদ্ধার। কিন্তু পরবর্তীকালে সেই সময়ে সেই পুনরুদ্ধারগুলো হলেও সেই পুনরুদ্ধার করার পর তার যে লিখিত ভাষা, সেই ইনস্ক্রিপশনগুলোর যে লিখিত ভাষা, সেই ভাষার অজানা গহীন অন্ধকারেতে হারিয়ে যায় পুরো প্রয়াস, কারণ তখন অবধি সেই ভাষার ডিসাইফারমেন্ট হয়নি। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে, দখল ঘটে ভারতের। সালটা তখন 1784। স্যার উইলিয়াম জোন্সের আন্ডারেতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় এশিয়াটিক সোসাইটি। কিন্তু প্রাথমিক স্তরে সেই এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য ছিল লিঙ্গুইস্টিক পার্ট। পরবর্তীকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কম্প্রিহেন্সিভ সার্ভে স্টার্ট করে টু এক্সপ্লোর ইন্ডিয়াকে সম্পূর্ণরূপে এক নতুন আঙ্গিকে জানার জন্য, সেই সময়তে দাঁড়িয়ে এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য হয়ে ওঠে সেই এক্সকাভেশন বা আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশনস। এবং এই সময় দাঁড়িয়ে ডক্টর বুচানান হ্যামিল্টন সর্বপ্রথম সাউদার্ন ইন্ডিয়াতে এবং মাইজোরেতে সেই এক্সকাভেশনের
পার্ট হিসেবে অংশগ্রহণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কম্প্রিহেনসিভ সার্ভের ফলে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি বা যে আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশন বা এক্সকাভেশনের মাধ্যমে যে সমস্ত ইনস্ক্রিপশন আমাদের সামনে আসে, যেগুলো লেখা ছিল প্রকৃতপক্ষে বিভিন্ন পাথরের ওপর খোদাই করে বা বিভিন্ন পিলারের ওপর, সেইগুলো আমাদের সামনে পুরনো ভারতের এক নতুন স্মৃতিকে ফিরিয়ে দেয়। কিন্তু সেই স্মৃতি আমাদের সামনে উন্মোচিত হলেও ততদিন অবধি সেই ভাষা জ্ঞান ছিল না, সেই ডিসাইফারমেন্ট তখন অবধি কমপ্লিট হয়নি। সালটা 1837। তখন জেমস প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি। তিনি আবিষ্কার করেন সেই ভাষা। এবং সত্যি কথা বলতে গেলে হায়ারোগ্লিফিক এবং কিউনিফর্মের পরে এই শিলালিপির উদ্ধারের মাধ্যমে এই ভাষার আবিষ্কার শুধুমাত্র এক নতুন পথের দিশারই দেখালো না, শুধু এটা যেন সেই আর্কিওলজির উপর এক নতুন রোম্যান্টিসিজমের বিস্তার লাভ ঘটালো। সত্যি করে বলতে গেলে আমাদেরকে যেটা বলা হয় বা যেটা আমরা জেনে থাকি, প্রায় দীর্ঘ 7 বছর জেমস প্রিন্সেপ তার সামনে সেই সমস্ত ইনস্ক্রিপশনসগুলো, যেগুলো সাঁচি শর্ট ভোটিভস রেকর্ড থেকে সে সংগ্রহ করে, সেই জিনিসপত্রগুলোকে প্রতিদিন নিজের সামনে ছড়িয়ে রেখে অজানা অক্ষরগুলোর দিকে তাকিয়ে সে বারবার ভাবতে থাকত আদপে সেগুলোর উচ্চারণ এবং সেগুলোকে সঠিক জায়গাতে রোপণ করার কৌশল। একসময় যখন তিনি সম্পূর্ণভাবে সেই জিনিসটাকে পুনরুদ্ধার করেন, তখন তার এই সম্পূর্ণ সাকসেসটাকে হয়তো তার ভাষাতেই বলা যেতে পারে। যা লেখা ছিল এশিয়াটিক সোসাইটির জার্নাল এর ভলিউম 6-এ, তিনি বলেছিলেন সেটাকে যদি আমি নিজের ভাষাতে এক্সপ্লেন করি, তাহলে হয়তো তিনি এটাই বলেছিলেন যে আমাদের কাছে প্রকৃতি হয়তো কোনো ডিসকভারি বা কোনো কিছু আবিষ্কার করার নিরিখে খুব কম ক্লুই দিয়ে থাকেন বা খুব কম ধারণাই হয়তো দিয়ে থাকেন। সেখান থেকে দাঁড়িয়ে যখন কোনো কিছু আবিষ্কার হয়, তখন মনে হয় হঠাৎ করে জিনিসটা যেন আবিষ্কৃত হয়ে গেছে। তাহলে হয়তো তিনি এটাই বলেছিলেন যে আমাদের কাছে প্রকৃতি যখন কোনো কিছু আমরা আবিষ্কার করতে যাই, তার খুব সামান্য প্রমাণই হয়তো রেখে থাকে। যখন সেটা আবিষ্কার হয় তখন মনে হয় জিনিসটা অনেক সহজ ছিল। যখন সেটা আবিষ্কার হয় তখন মনে হয় যেন সেটা একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে চোখের সামনে চলে আসা কোনো কিছু, যা দীর্ঘদিন ধরে বহু জ্ঞানী মানুষকে এক দীর্ঘ ধাঁধার মধ্যে রেখে দিয়েছিল। আজ সেইখান থেকেই বলা যায় সেই ইনস্ক্রিপশনসগুলোকে থেকে উদ্ধার করা সেই ভাষার বিভিন্ন অক্ষর যখন খুব সাকসেসফুলি জেমস প্রিন্সেপ অন্যান্য বৌদ্ধিস্ট কয়েন বা ইনস্ক্রিপশনকে লাগিয়ে সেই অক্ষরগুলোর মানে অনুধাবন করার চেষ্টায় এক সাফল্য পান, সেই সময় দাঁড়িয়ে বহু ইতিহাস আমাদের সামনে উন্মোচন হয়। জেমস প্রিন্সেপের এই আবিষ্কারের ফলে আর্কিওলজিক্যাল সাইটে এক আলাদা উন্নতি আসে। সেই বিষয়টা যখন অ্যাপ্লাই করা হয়, দিল্লি এবং এলাহাবাদের অশোকান পিলার্সগুলোতে আস্তে আস্তে বহু তথ্য আমাদের সামনে আসতে শুরু করে। এইভাবে বহু আগে আবিষ্কৃত সেই এক্সকাভেশনের মাধ্যমে, সেই উদ্ধার কার্যের মাধ্যমে ইন্ডিয়ান কন্টেম্পোরারি হিস্ট্রি অফ প্রি মুসলিম পিরিয়ড, যেটা মুসলিম পিরিয়ডের আগের হিস্ট্রি, সেই হিস্ট্রিগুলোকে একটা নির্দিষ্ট দিনাঙ্ককরণ সম্ভব হয়। আর এই লিপির নাম ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির উদ্ধার কাজই করেছিল জেমস প্রিন্সেপ এবং তার আবিষ্কারও করেন তিনি। এর পরবর্তীকালে জেমস প্রিন্সেপের এই অসাধারণ আবিষ্কারের পর তিনি যে পথে আলো দেখিয়ে গিয়েছিলেন তা ফলো করেন ডক্টর ফার্গুসন, তা ফলো করেন পরবর্তীকালে রাজেন্দ্রলাল মিত্র এবং অন্যান্য অনেকে। আস্তে আস্তে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1862 সালে প্রথম এই বিষয়ক প্রথম অফিসিয়াল স্টেপ নেয় স্যার আলেকজান্ডার ক্যানিংহ্যামকে
অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, এবং আলেকজান্ডার ক্যানিংহ্যাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর থেকে এই বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ সার্ভে স্টার্ট হয় অফিসিয়ালি। পরবর্তীকালে লর্ড ক্যানিং নিজে থেকে অনুভব করেছিলেন যে ভারতের একটা সুদীর্ঘ স্প্লেন্ডিড হেরিটেজ থাকার ফলে সেইটাকে পুনরুদ্ধার করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা দায়িত্বের মধ্যে পড়ে, এবং এখান থেকেই শুরু হয় আমাদের ভারতের কন্টেম্পোরারি হিস্ট্রির বহু অংশের পুনরুদ্ধারীকরণ।